রাতে নিস্তব্ধতা সমগ্র পরিবেশকে আশরানো চাঁদের শীতল আলোয় ঢেকে রেখেছে। সমুদ্রের অনন্ত নীলতায় রাতে ছায়া জটিল জাল বোনার মতো ছড়িয়ে পড়েছে। আর প্রতিটি ঢেউ যেন গোপন কাহিনী ফিসফিস করে বাতাসের কোলজোরে ফেলে দিচ্ছে। উঁচু পাথরের ধার ধরে দাঁড়িয়ে আছে দুই যুবক। তাদের ছায়া সমুদ্রের অন্ধকার নীলের সঙ্গে মিলেমিশে এক অব্যক্ত রহস্য রেখা এঁকেছে। নীরবতার এত গভীর যে প্রতিটি শ্বাসের শব্দ বাতাসের সাথে মিলেমিশে এক অলৌকিক সঙ্গীতের নোচে রূপান্তরিত হচ্ছে। পাথরের খসখসে শীতল স্পর্শ যুবকদের ত্বকের সাথে মিলিত হয়ে মনকে ঝড়ের মতো শিহরণ জাগাচ্ছে। চাঁদের আলো ধূলিকণা সমুদ্রের তরঙ্গর সঙ্গে খেলা করছে। যুবক দুইজনের চোখ সমুদ্রের গভীর অন্ধকারের স্থির, যেখানে প্রতিটি ঢেউ অজানা বিপদের ইঙ্গিত বহন করছে। তবুও সেই ভয় তাদের মনকে স্থির করতে পারে না। বাতাসে লবণাশক্তি মিশে আছে, যা প্রতিটি শ্বাসের সঙ্গে তাদের রক্তে অদৃশ্য কম্পন জাগাচ্ছে। একজন যুবক তার ধূসর বাদামি চোখ দিয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে বাঁকা হাসে। আরেকজন চোয়াল শক্ত হয়ে আছে। গভীর নিস্তব্ধতায় দাঁড়িয়ে নাবিদের কণ্ঠ আচমকা গর্জে ওঠে। শীতল রাতে নীরবতাকে ভেঙে চুরমার করে দিয়ে বলে, আমাকে আমার ফুল ফিরিয়ে দাও নিক। খোদার কসম, তোমার শতকোটির টাকার অবিকল ফেরত পাবে। নিক ছোট পাকিয়ে গলা থেকে কর্কশ শব্দ বের করে হেসে উঠল। সেই হাসিতে যেন ছায়ার মতো অদৃশ্য বিষাক্ত বিদ্রুপ ছড়িয়ে পড়ল। এতদিন তাকে খাইয়েছি, পড়িয়েছি, শত্রুদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে, এখন আবার আমার কেনা দামে আমার কাছে চাইছ? ভেরি ব্যাড নাবিদ। রক্তিম ক্রোধে নাবিদের চোয়াল শক্ত হয়ে উঠে। বুকের ভেতর উত্তপ্ত দমকা হাওয়ার মতো জমে থাকা ক্ষোভ কণ্ঠে নিয়ে বলে, আমি ক্রয় করতে আসিনি নিক জিব্রান। আমি এসেছি আমার ফুলকে ফিরিয়ে নিতে, তাকে তার সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিতে। তুমি পুরো জাতির সামনে তাকে রক্ষিতা বানিয়ে রেখেছ। সে ছিল পবিত্র ফুল, অথচ তুমি তাকে কলঙ্কিত করে দিলে। নিকের কপাল কুঁচকে উঠল। মুহূর্তের মুখের গম্ভীরতা রহস্যময় ব্যঙ্গের হাসিতে রূপান্তরিত করে বলে, কবুল বলে স্পর্শ করলে অপবিত্র হয়ে যায়? কোথা থেকে উদ্ধার করেছে এই অদ্ভুত বাণী? নাবিদ চোখ তুলে তাকাতেই নিজে সমগ্র দেহ যেন জমে গেল। রক্ত হিম হয়ে আসে। গলা কাঁপতে কাঁপতে সে বিড়বিড় করে বলে, কবুল? কিসের কবুল? নিক ঠান্ডা তাচ্ছিলে নাক ছিটকে বলে, উত্তর দিতে বাধ্য নই নাবিদ। তুমি মনে রেখো, তাকে ছোঁয়ার পূর্ণ অধিকার আমার। আর আমি ছাড়া অন্য কেউ যদি মেয়েটিকে রক্ষিতা বলে, তবে সেই জবন টেনে এনে রক্তে ভাসাবো। নাবিদ নিস্তব্ধ কণ্ঠে প্রত্যুত্তর দিয়ে বলে, সবাই তো বলেছে কজনও জবান টানবে তুমি। নিকের দৃষ্টি তখন ঈগলের মতো তীক্ষ্ণ। ঠোঁটে নিস্তরঙ্গ হেসে বলে, রক্ষিতা বলবে যতজন। নাবিদ আহত সুরে বলল, সত্যি কি তুমি অ্যানিকে বিয়ে করেছ? নিক ঠান্ডা গলায় গ্রীবাদেশে নাড়িয়ে বলে, কবুল বলে কি বিয়ে হয়ে যায়? যদি হয়ে থাকে, মেবি করেছে। তোমার কি মনে হয়? সেই মুহূর্তে নাবিদের অন্তর্জগৎ দুলে উঠে চোখ ভরে উঠল অশ্রু জল। অথচ কান্না গোপন করতে চাইলেও ফেটে পড়া কণ্ঠে নিঃশ্বাসের সঙ্গে ভাঙা শব্দ বেরিয়ে আসে। আমার ভালোবাসাকে এইভাবে ছিনিয়ে নিলে কেন? আমি কি অপরাধ করেছিলাম? নিক তার ছেলে হাসি হেসে ফিসফিস করে বলে, শান্তি খুঁজে পাই। নাবিদের চোখ রক্তিম হয়ে ওঠে। হঠাৎই বজ্র গর্জনের মতো চিৎকার করে বলে, অ্যানিকে তুমি কি করেছ নিক? নিক নিষ্ঠুর ঠান্ডা হাসিতে উত্তর দেয়, বাসর হয়েছে, ছোঁয়াছুঁয়ে হয়েছে, আরো গভীর আলিঙ্গনও হয়েছে, কিন্তু সেসব তোমার বলার প্রয়োজন নেই। আর পরের বার যদি আমার পাখি শব্দটা তোমার মুখে শুনি, তুই গলায় ছুরি চালিয়ে শ্বাসনালী টেনে বের করে আনবো। আসলে আমার পাখি শব্দটা এখন সহ্য হয় না, অথচ আশ্চর্য, আঘাত করতে গেলেই হাত থেমে যায়। সমুদ্রের ঢেউ তটভূমিতে ভাঙতে ভাঙতে গর্জন করছিল। সেই গর্জন যেন নাবিদের অন্তরে আর্তনা। তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। যে ফুলকে শৈশব থেকে পাওয়ার স্বপ্ন দেখেছে সে আজ অন্যের দখলে। তবুও নিজের দুর্দশার মধ্যেও সে একটা ভয়, একটা কথাই ভাবছে, এনি নিককে ঘৃণা করে, তাকে নয়। সম্মানের চোখে দেখে সে তাকে। তাই সামনে বিয়ে ভেঙে যাওয়া দিয়ে থেমে থাকা যাবে না।
নিজেকে শক্ত করে নিয়ে ছোটে বিদ্রুপের হাসি টেনে নিল নাবিদ। যেদিন তুমি অ্যানিকে রক্ষিতা বানালে ভেবেছিলাম তোমার অপবিত্র ছোঁয়ায় আমার ফুলটা কলঙ্কিনী হয়ে গেছে, অথচ সেই কলঙ্কিনীকে গ্রহণ করার জন্য আমি ইরান থেকে আফ্রিকা পর্যন্ত ছুটে এসেছি। এখন তো সে হালাল ছোঁয়া পেয়েছে। কবুল বললে স্ত্রী হয়ে যায় না নিক। ভালোবাসা আর সম্মানের প্রয়োজন হয়, দুইজনের মনের মিল থাকা দরকার। নিক শীতল দৃষ্টিতে বলে, কে বললো আমার স্ত্রী? আমি তো তাকে স্ত্রী হিসেবে স্বীকার করিনি। উই জাস্ট ম্যারিড, বাট আই হ্যাভেন্ট অ্যাকসেপ্টেড হার অ্যাজ মাই ওয়াইফ। নিকের বাক্য নাবিদ রাগে ফুঁসে উঠছে, দাঁত কিরমির করে ক্রুদ্ধ স্বরে গর্জে উঠছে। তুমি একেবারেই সাইকো। যখন স্ত্রী মানো না তখন বিয়ে করলে কেন? নিক ইগলের মতো সরু করে ঠান্ডা গলায় বলে, আমারও প্রশ্ন আছে নাবিদ, যদি তোমাকে মেরে সমুদ্রে ভাসিয়ে দেই, কেউ কি তা দেখবে? অথবা কেউ কি কাঁদবে তোমার জন্য? নাবিদ বিস্মিত ক্রোধে নিয়ে বলে উঠছে। মৃত্যুর হুমকি দিচ্ছ আমাকে? নিকে ঠোঁট বাঁকা হয়ে রহস্যময় হাসি ফুটে ওঠে। সীমা অতিক্রম করলে হুমকি বাস্তব হয়ে যাবে। অকারণে হাত রক্তাক্ত করতে চাই না। তারপর সে বিশাল পদক্ষেপে গাড়ির দিকে এগিয়ে যায়। পেছনে ভাঙাচোরা নীরবতা আর সমুদ্রের উন্মত্ত গর্জন রেখা। আর নাবিদ তাকিয়ে আছে নিকে যাওয়ার দিকে, চোখে ক্রোধ, মনে অগ্নি, তবুও হৃদয়ের গভীরে এনির জন্য এক অদম্য ভালোবাসা। নিক বড় বড় পা ফেলে নিজের গাড়ির কাছে যায়। নাবিদ সেদিকে তাকিয়ে বিশ্বাস নিয়ে বলে, একটা কথা মনে রেখো নিক জিব্রান, অ্যানি আমাকে অসম্ভব ভালোবাসে আর আমি অ্যানিকে। আল্লাহ যদি সহায় থাকে তাহলে পুরো হাজার পুরুষের মধ্যে থেকেও আমি তাকে ফিরিয়ে আনবো। এরপর আমার স্পর্শে তাকে আবারও গড়ে তুলব। পরবর্তী খেলার অপেক্ষায় থেকো নিক জিব্রান। যাকে আটকাবার জন্য তুমি লড়বে সেই ব্যক্তিটাই আমাকে অসম্ভব ভালোবাসে। নাবিদের কথায় নিক চোখ বন্ধ করে ফেলে, দাঁত কটমট করতে থাকে। গাড়ি সিটে আঘাত করে বড় বড় শ্বাস টানে। এক কথায় ঘুরপাক খাচ্ছে মস্তিষ্ক। অ্যানি আমাকে অসম্ভব ভালোবাসে। রাত প্রায় 12টার কাছাকাছি। আফ্রিকার এক জমকালো বারে একের পর এক হুইস্কির বোতল শেষ করে যাচ্ছে নাবিদ। পাশে হাজারো নগ্ন মেয়ের আনাগোনা, কিন্তু তার দৃষ্টি সেই দিকে নেই। সে তো একটা মেয়েকে চেয়েছিল, কিন্তু তাকেও তো অন্যজন নিয়ে গেল। কিন্তু এটাকে তো না বলে না, এক প্রকার ছিনিয়ে জোর করে রেখে দিয়েছে। নাবিদ ওয়াইনের বোতলটা খুলে ঠক ঠক করে গিলে ফেলে। পুরুষ কাঁদতে পারে না, কাঁদলে ইতিহাস ভঙ্গ হয়ে যাবে। তাই হয়তো নাবিদ পুরো দেশ কাঁপিয়ে কাঁদতে পারছে না, না হলে এক পাগল প্রেমিকের কান্না হয়তো সবাই দেখত। চোখ দুটি লাল হয়ে পড়ে, ইন করা শার্টটা অগোছালো হয়ে পড়ে আছে, চুলগুলো এক বিদ্রুপ অবস্থা। নাবিদ এক বোতল ওয়াইন নিয়ে ঢালতে টলতে টলতে নিজের গাড়ির কাছে চলে যায়। অস্থিরতায় মাথা ফেটে যাচ্ছে। গাড়ির কাছে গিয়ে পড়ে যেতে নিলে আবার গাড়িকেই শক্তভাবে চেপে ধরে। মুখ থেকে বেরিয়ে আসে কিছু বিশ্রী শব্দ। কোনো রকমে গাড়ির ডোর খুলে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি ছিল অন্য দিনের তুলনায় অনেক। নাবিদের মাথা ঠিক নেই, মস্তিষ্ক কাজ করছে না। বারবার মনে হচ্ছে এনি কারো বউ হয়ে গেছে। তার ভালোবাসা, তার ফুলটা এখন আর তার নেই। কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে। নাবিদ গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। রাতের অন্ধকারে নির্জন রাস্তা দিয়ে সা সা করে গাড়িটা এগিয়ে যাচ্ছে। নাবিদ ঝাপসা চোখে সামনে কোনো কালো অবয়বকে দেখে কপাল কুঁচকে ফেলে। কেউ হাত বাড়িয়ে কিছু একটা চাইছে, কিন্তু সেই ভালোভাবে দেখতে পাচ্ছে না। ঝাপসা চোখে মনে হচ্ছে কেউ গাড়ির সামনে চলে আসছে। আচমকা যেন নিজের হুঁশ ফিরে আসে। সামনের ব্যক্তিটাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু কিছুতেই গাড়ি থামাতে পারছে না। নিজের সর্বশক্তি দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে একটা খাম্বার সাথে ধাক্কাই লাগায় দেয়। মুহূর্তে গাড়িটা একটা বিকট শব্দ করে ওঠে। সামনে থাকা ছায়াটা মুখে হাত দিয়ে বিকট শব্দে চিৎকার করে ওঠে। মেয়ে হিসেবে চোখের সামনে এমন দৃশ্য দেখে আত্মা শুকিয়ে আসে তার। লিফট নিতে দাঁড়িয়েছিল, কিন্তু কে জানতো এভাবে অ্যাক্সিডেন্টের সাক্ষী হবে। হায় খোদা, এখন যদি কোনো পুলিশ চলে আসে তাহলে সব দোষ তার উপর চলে আসবে। বাট সে তো কিছু করেইনি, সামান্য লিফটই চেয়েছিল। তাই ভাই, এইভাবে তার সামনেই তোর অ্যাক্সিডেন্ট করতে হলো? ঋদ্ধিমা, তোর পালিয়ে যাওয়া উচিত, নাকি এই ব্যক্তিটাকে সাহায্য করা উচিত? ঋদ্ধিমা হাজারটা ভেবেও পালিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে যায়।
জানা নেই। মনের অজান্তে আবারও পিছনে ফিরে তাকায়। পুলিশের কেস মাথা থেকে চলে যায়। বুকের ভেতর সাহায্য করার মনোভাব জেগে উঠছে। নীরব পায়ে এগিয়ে যেতে থাকে। চুলগুলো বাতাসের সাথে উড়ছে। একপাশে দাঁড়িয়ে রাখা ওড়নাটাও দিয়ে গড়াগড়ি খাচ্ছে পেছনে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। নিষ্পলক চোখে ভেতরে থাকা আহত ব্যক্তিটাকে দেখে অধৈর্য হয়ে ওঠে। নাবিদের মাথায় স্টিয়ারিং এর উপর পড়ে আছে, কপাল ফেটে কেমন রক্ত বের হচ্ছে। ঋদ্ধিমা দ্রুত গাড়ির ডোর খুলে নাবিদের মাথাটা তুলে সিটে হেলান দেওয়ায় নাবিদের কপাল থেকে রক্ত পড়ছে। ওয়াইনের গন্ধ ঋদ্ধিমা নাকে আসতেই চেহারা কুঁচকে ফেলে। নাকে ওড়না চেপে ধরে রাখে, কচ করতে করতে বলে, সারা মাতালের ছাও, মদ খেয়ে মাতলামো করে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট ঘটবেই। দেখে তো ভালো বংশের ছেলে মনে হচ্ছে, তবু বখাটে মার্খা চাল চলন। জানি না কোন বাপের কপাল পড়েছে এই ব্যাটা, ইচ্ছে তো করছে এখানে রেখেই চলে যেতে। নেহাত আমি মহৎ মনের মেয়ে, তাই সাহায্য করছি, নাহলে এই মাতালটাকে আমি আরও রক্তাক্ত করে দিয়ে যেতাম। ঋদ্ধিমার আগে ফুসফুস করতে করতে নাবিদের শরীরটা টেনে ফ্রন্ট সিটে বসিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, আরে বাবা, এটা মানুষ নাকি হাতি? এত ওজন কেন এই ব্যাটা? জিম করে আর খেয়ে খেয়ে এমন শক্তি বানিয়েছে যে সামান্য সরাতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আল্লাহ, লোকটার ওজন কমিয়ে দিও, জানা নেই কোন মেয়ের কপাল পড়বে। ঋদ্ধিমা ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে পেছনে সরিয়ে আনে। এরপর কপাল কুঁচকে বলে, কোথায় নিয়ে যাবো এটাকে? বাড়ি কোন অট্টালিকায় কে জানে। ঋদ্ধিমা নিচের ছোট কামড়ে নাবিদের প্যান্টের দিকে তাকায়। ফোলা ফোলা অংশগুলোর দিকে তাকে কিছু একটা খোঁজার চেষ্টা করে। ডান পাশের পকেটে হাত দিয়ে আবারও হাত সরিয়ে ফেলে। সামান্য ইতস্তত জাগ্রত হলো পুনরায়। বিরোধ করে বলল, ওনারই তো সাহায্য করছিস ঋদ্ধি, তুই তো আর চুরি করছিস না। পকেট মকেট খুঁজে দেখ কোনো কার্ড বা ঠিকানা পাস কি না। ঋদ্ধিমা কোনো রকম দ্বিধা ছাড়াই ডান পকেটে হাত রাখে। নরম জিনিস হাতে লাগতে রুমাল ভেবে হাত সরিয়ে নিয়ে আসে। এরপর অন্য পকেটে খোঁজার জন্য চোখ সরাতেই বেয়াদব দৃষ্টি গিয়ে পড়ে নাবিদের সামনের দিকে। ঋদ্ধিমা সাথে সাথে চোখ বড় করে ফেলে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখের পাতা ঝাপটে আবদ্ধ চোখ সরিয়ে নেয়। নিজের প্রতি নিজে বিরক্ত হয়ে বলে, সব ফোলা জায়গায় চোখ দিতে হয় না ঋদ্ধি, কার না কার ভবিষ্যৎ দেখে ফেলছিস তুই। ছি, চোখ সামলা মাইয়া, চোখগুলো তোর চরিত্রহীন হয়ে যাচ্ছে দিন দিন। কোন বেডির ভবিষ্যৎকে তুই চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছিলি? যাই হোক, দ্রুত পবিত্র রূপ ধারণ করলে ভুলেও সেদিকে যাবি না। একা একটা অসহায় ছেলের সম্মান খাইস না ঋদ্ধি, জানো। ঋদ্ধিমা বিড়বিড় করতে করতে অবশেষে একটা কার্ড খুঁজে পায়। একটা রিসোর্টের নাম, তারিখ আর ব্যক্তির নাম দেওয়া। ব্যক্তির নাম নাবিদ দারিউস। ঋদ্ধিমা কিছুক্ষণ পুরো কার্ডে নজর রাখে। রিসোর্টটা তার পরিচিত, এর পাশেই সে থাকে। পরিচিত ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর গাছটাকে এক পাশে রেখে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায়। গাড়ির কাচ সামনে ফেটে গেলেও চালানোতে অবস্থাতেই আছে। তবুও ঋদ্ধিমা প্রচুর ভয়ে ড্রাইভ করছে। প্রায় আধ ঘন্টা পর রিসোর্টের কাছে এসে হতাশ হয়ে দাঁড়ায়। এত বড় হাতিকে কিভাবে নিয়ে যাব আমি? ঋদ্ধিমা গাড়ি থেকে নেমে এদিক সেদিকে পায়চারি করছে। নিজের ছোট কামড়ে আবারও গাড়ির ভিতরে উক্কি দেয়। নাবিদের মোবাইলটা হাতে বের করে স্ক্রিনে লক লাগানো দেখে ফিটফিট করে বলে, মদ খেয়ে মাতাল হয়ে যেখানে ইচ্ছা সেখানে পড়ে থাকে, তার ফোনে নাকি আবার লক থাকা প্রয়োজন। শালা, আনলক থাকলে অন্তত কাউকে ফোন দিতে পারতাম। এখন কি করব আমি? সাহায্য করতে গিয়ে এখন আমি নিজেই অন্য থেকে সাহায্য চাইতে হবে। ঋদ্ধিমা লোকের খুঁজে সামনে এগিয়ে যায়। এরপর দুইটা ব্যক্তির সন্ধান পেয়ে মুচকি এসে বলে, হ্যালো ব্রাদার। লোক দুইটা ঋদ্ধিমার মুচকি হাসি দেখে তারাও দাঁত বের করে হাসে। হাই। ঋদ্ধিমা এগিয়ে এসে ভ্রু নাচে জিজ্ঞেস করে, হাউ আর ইউ অল? হোয়াট আর ইউ ডুইং হিয়ার সো লেট অ্যাট নাইট? একটা লোক হেসে বলে। লোকটার কথা ঋদ্ধিমা থতমত খেয়ে যায়। চুপসে যায় ওর মুখটা। লোকটা কি বলছে তার এক ইঞ্চিও বুঝেনি। তবে এইটা বুঝেছে তারা ফরাসি ভাষায় কথা বলছে। ফ্রান্সের নাগরিক বুঝতে বাকি নেই। ঋদ্ধিমা কপাল কুঁচকে বলে, ইংলিশে কথা বলছেন না? লোক দুইটা বোকার মতো তাকায় ঋদ্ধিমার দিকে। ঋদ্ধিমা নিজের বাঙালি কথায় নিজেই হতবাক। অন্ধের কাছে আয়না বিক্রি করতে এসেছে সে ভেবেই হাসি পাচ্ছে তার। লোকগুলো কেমন হাবলার মতো তাকিয়ে আছে। ঋদ্ধিমা ভ্রু নাচে বলে, প্লিজ স্পিক ইন ইংলিশ,
I don't understand French. Can you help me? একজন লোক রিদ্ধিমার কথায় সম্মতি জানিয়ে বলে। Of course, I will. How can I help you? রিদ্ধিমা প্রচণ্ড খুশি হয়। বিদেশিরা কতটা সরল হয়, আর বাঙালি হলে এত করে প্রশ্ন করতে করতে মেরে ফেলতো। রিদ্ধিমা লোক দুটোকে গাড়ির কাছে নিয়ে যায়। লোকটা আহত নাবিদকে দেখে চিন্তিত হয়ে বলে, I know him. We have talked before in this resort. How did he get hurt like this? রিদ্ধিমা অবাক হয়ে বলে, চেনেন ওনাকে? মানে someone you know? Yeah. রিদ্ধিমা খুশি হয়ে ধন্যবাদ জানায়। এরপর লোক দুটার সাহায্যে নাবিদের রুমে নিয়ে যায়। নাজলি এতক্ষণ নাবিদের জন্য অপেক্ষাই করছিল। নাবিদকে রক্তাক্ত অবস্থা দেখে চিন্তিত হয়ে বলে, কি হয়েছে ওর? কে মেরেছে? রিদ্ধিমা নাজলির দিকে তাকায়, কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, জানি না আপনি ওনার কী হন, তবে এটুকুই বলবো, ড্রিঙ্কস করে গাড়ি চালাতে নিষেধ করবেন। আজ গুরুতর আহত হতে পারতো, তবে যতটুকু হয়েছে তাও কম নয়। নাজলি রিদ্ধিমাকে বসতে বলে। লোক দুইটা হেসে চলে যায়। নাজলি নাবিদের দিকে এক পলক তাকে হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আমি ওর বোন হই, একটা কাজে এসেছি এখানে। তবে তোমাকে অনেক ধন্যবাদ। কি হয়েছে একটু খুলে বলো আমাকে। বসো এখানে। রিদ্ধিমা হাসি দিয়ে বলে, আপু, এখন বসার সময় নেই, দ্রুত বাসায় যেতে হবে। ঘটনাটা আমি অন্যদিন আপনাকে জানাবো, আর না হলেও ওনার জ্ঞান ফিরলে জেনে নেবেন। আজ আমি আসছি আপু। রিদ্ধিমা দরজা পেরিয়ে যেতে নাজলি ডেকে বলে। নামটা তো বলে যাও। রিদ্ধিমা হাঁটার মধ্যেই উচ্চস্বরে বলে, সবাই রিদ্ধিমা বলে আপু। পরের বার দেখা হলে আপনি রিদ্ধি বলে ডাকতে পারেন। আমি আপনার 2-1 বছরের ছোটই হব। রিদ্ধিমা কথাটা বলে নাজলির দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। নাজলি নাবিদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে, চোখ থেকে পানি ঝরতেই থাকে। শান্তশিষ্ট ছেলেটার একে ভয়ানক রূপ। কিছু তো একটা হয়েছে, আর সেটা জানার জন্য নাবিদের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাতের নিস্তব্ধতা যেন এক অদৃশ্য পর্দা, যা সমগ্র পৃথিবীকে আচ্ছাদিত করে গভীর রহস্যময় নিমজ্জিত করে রাখে। বাতাসে শব্দহীনতার এক কঠোর শৃঙ্খলা বিরাজমান, যেখানে প্রতিটি গাছের পত্র পল্লব, প্রতিটি প্রাচীরের ছায়া, এমনকি অচলিত আকাশ ও নীরবতা গভীরতাকে ধারণ করে। এই নীরবতা এতই ঘন যে মনে হয় শ্বাস প্রশ্বাসের ক্ষুদ্রতম শব্দ তাকে ভেদ করতে ব্যর্থ হয়। চাঁদের স্নিগ্ধ আলো ও অন্ধকারে গাঢ় আবরণ যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে, অথচ সেই প্রতিযোগিতাও নীরবতার অন্তরালে ঢাকা পড়ে থাকে। প্রকৃতির প্রতিটি সত্তা, পাখির নীরব বাসা থেকে শুরু করে মাটির অচলিত স্তব্ধতা পর্যন্ত সবকিছু যেন অত্যন্ত শূন্যতায় গর্ভে আবদ্ধ হয়ে আছে, যেখানে সময় নিজেও থমকে দাঁড়াতে বাধ্য হয়। রাত যত গভীর হয় চারপাশ ততই নীরব হয়ে ওঠে। এই নীরবতা, রাতের নীরবতায় শুধু শোনা যাচ্ছে গ্যাংস্টার বস নিক জেভরনের পদধ্বনির আওয়াজ। এই রাতের নিস্তব্ধতায় কেবল প্রতিধ্বনি শোনা যাচ্ছে নিক জেভরনের পদচারণার গর্জন। দেয়ালের প্রতিটি রভার মধ্য দিয়ে প্রবেশ করেছে ক্রোধে তার চোয়াল অচঞ্চল, চোখে আগুনের শিখা জ্বলছে। দ্রুত সিঁড়ি অতিক্রম করে সে উপরে উঠে এনির রুমে ঢুকে পড়ে। ঘুমন্ত এনিকে হ্যাচকা টেনে সোজা করে দাঁড় করায়। এমন প্রগাঢ় ক্ষুদ্রতায় এনি ভয়ে হালকা চেঁচিয়ে ওঠে। কাঁচা ঘুম ভেঙে যায়, শরীর কাঁপছে, হৃদয় থেমে গেছে মনে হচ্ছে। শরীর ঝাঁকিয়ে উঠে নিকের হাতের থাবা এত শক্তি নিয়ে চেপে ধরেছে যেন মনে হচ্ছে মাংস ভেদ করে আঙুলগুলো হাড়ের স্পর্শে ঘষছে। এনি চোখ দিয়ে আচমকা পানি গড়িয়ে পড়ে। রাগে নিকের স্পর্শে তার আত্মা চেঁচাচ্ছে। নিক এনির চিবুক আচমকা আরো জোরে চেপে ধরে বলে, নাবিদকে তুই ভালোবাসিস? হাই বান্তির বাচ্চা, বল ভালোবাসিস তুই নাবিদকে? এই হকচকি ওঠে, অশ্রুসিক্ত নয়ন জোড়া তুলে এসে তাকে আছে নিকে ধূসর চোখের দিকে। এতে এক প্রকার ধ্বংসের আগুন জ্বলছে। নিকের শক্ত হাত এনি এখন চিবুক চেপে ধরে আছে, দাঁতের সংস্পর্শে নরম গাল কেটে যাওয়ার মতো অনুভূতি। এনি তার সর্বশক্তি দিয়ে ছিটকে ফেলে দেয় নিকের হাত। গালের ব্যথা চঞ্চন করে ওঠে। এরপর নিজের রাগটাকে সামলাতে না পেরে নিকের দিকে তাকিয়ে বলে, আমি কাকে ভালোবাসি সেটা জানা কি আপনার অধিকার? মাঝরাতে এমন অশুভ প্রশ্ন করার সাহস কিভাবে হয়? আমি কাকে ভালোবাসি সেটা জেনে আপনি কি করবেন? এনির প্রতিটি তেরা বাক্য নিকের রাগকে দ্বিগুণ করে। হায়নার মতো সে দুই কাঁধে শক্ত করে চাপিয়ে দেয়। দেয়ালের সঙ্গে ঠাস করে গর্জন করে উঠে বলে,
আমার রাজ্যে দাঁড়িয়ে আমার সাহসের মাপকাঠি মাপতে বলছিস? কেন ভালোবাসিস নাবিদকে? বল, নাবিদকে কেন ভালোবাসিস? নিকের প্রতিটি হুঙ্কারে এনির আত্মা কেঁপে ওঠে। সাউন্ড প্রুফ রুমের দেয়ালও কম্পমান। দেয়ালে ধাক্কায় তার নরম শরীর প্রচণ্ড ব্যথা অনুভব করছে, কিন্তু তার তুচ্ছ। নিকের পুরো শরীর কাঁপছে, হিংস্র আর নিয়ন্ত্রণহীন এক হায়নার মতন। এনি বারবার নাবিদকে প্রেমিক বানানো নিয়ে বিরক্ত। এনির ইচ্ছে করছে এনিকে ইচ্ছে মতো কয়েকটা ঘন্টা পেটাতে, কিন্তু সেই ক্ষমতা তো তার নেই। তার জীবন, সে কাকে চায় তাকে জড়াবে। তাতে ওনার এত প্রশ্ন কেন? এনি নিজের ভাবনাকে প্রাধান্য দিয়েই বলে, নাবিদকে বারবার প্রেমিক হিসেবে দাঁড় করিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? আর নাবিদ আমার প্রেমিক হলেই বা কি? নাবিদ ভদ্র, ভালো, শিক্ষিত ছেলে, যে অন্যকে সাহায্য করতে চেনে। ভালোবাসার জন্য তার একটা হৃদয় আছে, মায়া মমতা সব আছে। ওর মধ্যে পৃথিবীর সব ভালো গুণ আছে। নিঃসন্দেহে নাবিদকে ভালোবাসা যায়, কিন্তু আপনার মতো লোককে কোনোদিনও ভালোবাসা যায় না নিক জেভরান। আপনি খুনি, অসভ্য, নরপিশাচ। আপনি নারীদের নিলামে তুলেন। আপনি হলেন সেই কালো অন্ধকার যার সান্নিধ্যে আসলে যে কেউ ধ্বংস হয়ে যাবে। যেমন আমি ক্ষণে ক্ষণে রক্তাক্ত হচ্ছি, আপনি এমন এক জানোয়ার যে নারীদের পণ্য করে পাচার করে, নিষ্পাপ বাচ্চাগুলোকে মায়ের বুক থেকে ছিনিয়ে এনে বিক্রি করে টাকার পাহাড় জমায়। এসব পাপ করেই তো হয়েছে না আজকের গ্যাংস্টার বস নিক জেভরান। পুরো আফ্রিকার রাজা হয়ে উঠেছেন। তবে কি জানেন, নাবিদও কিন্তু ইরানের রাজা। পার্থক্য হচ্ছে আপনি পাপ আর নাবিদ পবিত্র। মানুষ ওকে দেখলে সালাম জানায়, আর আপনাকে দেখলে ভয়ে মাথা নত করে। ফেরাউনের মতো নিজের ক্ষমতা দেখিয়ে সাম্রাজ্য শাসন করছেন। আর নাবিদ ভাই সততার সাথে ইরানের বাদশাহ, শিল্পপতি হয়েছেন। একজন ভালো, ভদ্র, সুপুরুষকে শুধু আমি নয়, পুরো জাতি ভালোবাসতে বাধ্য। আর আমিও ওনাকে ভালোবাসি। উনি আমাকে ছোট থেকে ছায়ার মতো আগলে রেখেছে। ভালোবাসা। এনি আর বলতে পারেনি। হঠাৎ নরম গালে পরপর দুইটা শক্ত হাতের থাপ্পড় পড়তেই টেবিলের কাছে ছিটকে পড়ে। একটুর জন্য টেবিলের কর্নার লাগেনি কপালে। রক্ত বের না হলেও চামড়া থেতলে গিয়েছে। এনির পুরো পৃথিবী ঘুরে ওঠে। দুইটা থাপ্পড়েই যেন মনে হচ্ছে কোনো পাহাড় তার মাথার উপর রেখে দিয়েছে। শরীরটা ঠিক এখন নিস্তেজ হয়ে আসে। নিজেকে সামলে ভালোভাবে দাঁড়াতে যাবে, নিকের শক্ত হাতের স্পর্শে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নিক হায়নার মতো রাগে ফুসফুস করছে। একটা ধারালো ছুরি এনির গলায় শক্তভাবে চেপে রাখে। রাগে নিয়ন্ত্রণ হারা হয়ে গর্জে ওঠে, আবার বল, কাকে ভালোবাসিস? এনি ঝাপসা চোখে দেখে নিককে। লোকটা খারাপ জানা ছিল, কিন্তু রেগে গেলে এতটা ভয়ঙ্কর দেখায় জানা ছিল না। এনি দুগালে ধরে বলে, ভালোবাসলে আপনার সমস্যা কোথায়? আবারও বাম গালে থাপ্পড় পড়ে। এনি এবার পড়ে যেতে নিলে নিক চুলোর মুঠো চেপে ধরে। শালি ধান্দাবাজ, আমার সাথে এক বেচানায় থেকে আরেক পুরুষের ভাবনা খুন করে ফেলবো। 100 কোটি টাকার জিনিস তুই আমার। এই মুখে অন্য কারোর নাম উচ্চারণ করলে ঠোঁট কেটে ফেলবো। আমি ঠিক কতটা বর্বর হতে পারি ধারণা নেই তোর। জানে ভয় কাজ করে না? এত নির্যাতনে এনির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিকের চোখে চোখ রেখেই বলল, মৃত্যুর ভয় ততক্ষণ যতক্ষণ একটা লোকের জানের ভয় থাকে, কিন্তু মরার ভয় চলে গেলে সে সব সীমা অতিক্রম করতে পারে, কারণ সে জানে একদিন সে মরবে। আর আমিও হয়তো বেশি দিন বাঁচবো না। আপনি নিজেই মেরে ফেলবেন আমাকে, সেটা আমার অজানা নয় নিক জেভরান। তাহলে কিসের এত জানের ভয় করবো আমি? যদি বলেন ভালোবাসার কথা, তাহলে নাবিদকে ভালোবাসি আমি। এখন মেরে ফেলতে চাইলে মেরে ফেলুন। নিক শক্তভাবে এনির চুল পেঁচিয়ে নেয় নিজের হাতের সাথে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক ধাক্কায় ওয়াশরুমের ভেতরে নিয়ে ফেলে দেয়। এনি মেঝেতে গিয়ে ছিটকে পড়ে। মার্বেল মেঝেতে ছিলে না গিয়েও ব্যথায় শরীর ঝাঁকুনি দিয়ে উঠে। নিক নিজেকে হারিয়ে ফেলে মানুষের বৈশিষ্ট্য থেকে, রূপ নেয় এক হিংস্র মাফিয়াতে। এনির লং হেয়ারে ধরে চোয়াল শক্ত করে বাথটবের ভেতরে মুখ ডুবিয়ে দেয়। নিকের এমন জঘন্য বর্বরতায় কিছু বলারও সুযোগ হয় না। এনি পানির মধ্যে শ্বাস নিতে না পেরে হাত পা ছোটাছুটি শুরু করে। নিকের দুই চোখ আগুনের লাভার মতন জল জল করছে। এনির মাথাটা আরো ভালোভাবে চেপে ধরে বলে, মাই ক্রিমসন ডিসেয়ার, এত সহজে তো তোকে মারবো না। তিলে তিলে কষ্ট দিয়ে নিজের কাছে 4 দেয়ালের ভিতরে বন্দি করে রাখবো, যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারি। জাস্ট ঘুমানোর জন্য তোকে রাখবো। নিক জীবনের শয্যার সঙ্গী হয়ে পরপুরুষের নাম তো সহ্য করবো না। প্রয়োজনে জিহ্বা কেটে কথা বলার অধিকার ছিনিয়ে নেব। মাই ফাকিং ডার্ক লেডি।
এনি শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। নিক এনিকে হ্যাঁচকা টানে তুলে 1 সেকেন্ড শ্বাস না নিতে আবারও বাথটবের পানিতে চেপে ধরে। এত ধকল একসঙ্গে নিতে না পেরে পানিতে ডুবে থাকা অবস্থায় জ্ঞান হারায়। নিস্তেজ হয়ে হাত দুইটা দুই পাশে ছেড়ে দেয়, শরীরের ভার ছেড়ে দেয় বাথটবের এক কর্নারে। এনি নিস্তেজ শরীরটা অনুভব করতে করতেই নিকের হুঁশ আসে। রাগে জল করা চোখ দুইটা শান্ত হয়ে আসে। বড় বড় নিঃশ্বাস টেনে এনিকে পাজা কোলে করে তুলে নেয়। এরপর সাদা বেড সিটের উপর শুইয়ে দিয়ে পুরো শরীর স্ক্যান করে। পানির কারণে টি শার্ট পুরোটা ভিজে গিয়েছে। সাদা টি শার্টের ভেতরে লাল জিনিসগুলো নজরে পড়তেই শুকনো ঢোক গিলল সে। ছন্নছাড়া হয়ে পরে কিছুক্ষণের মধ্যে এনির দিকে এক পলক তাকাতেই নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে যায়। অবাধ্য পুরুষটা গজে উঠতে চাইছে। নিক বিরক্তি নিয়ে ফিটফিট করে আওড়ায়। রেড অ্যান্ড হোয়াইট একটা ম্যাচ, তবে আমার কাছে ভালো লাগছে না। অসহ্য সব লাল রং তুলে দেব। জাস্ট ক্ষমতা আসুক একবার। বাল ছেলের কালার কে বানিয়েছে এসব? কালার ঠিক করতে পারো না, আসছে কাপড় বানাতে। সব কটিকে টর্চার সেলে নিয়ে যাওয়া উচিত। নিক বিড়বিড় করে কাভার থেকে এনির জন্য একটা ঢিলেঢালা টি শার্ট নেয়। এরপর বেডের কাছে গিয়ে এনির শিওরে বসে পড়ে। এনির হাতটাকে দুই পাশে রেখে এনির শরীর থেকে টি শার্টটা খুলে ফেলে। পাপ নেই, বাধা নেই, অনুশোচনা নেই, তবে নিকের দৃষ্টি ছিল কাউচের কালো পর্দাগুলোর দিকে। ভেজা টি শার্ট বিছানার এক পাশে রেখে কাভার থেকে নিয়ে আসা টি শার্টটা পরিয়ে দেয়। হুট করেই তার বাম হাত গিয়ে টাচ লাগে এনির মেধহীন পেঁচে। নিক নিঃশ্বাস নিয়ে এনির পাশ থেকে উঠে যায়। এরপর বারান্দায় গিয়ে ডিভানে বসে পড়ে। ওয়াইনের বোতলটা খুলে ঢকঢক করে পুরোটা গিলে ফেলে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাগ জেদ সব মিলিয়ে ওয়াইনের বোতলটা মেঝেতে সর্বশক্তি দিয়ে আছাড় মারে। চুল টেনে চিৎকার দিয়ে ওঠে, নিজেকে শান্ত করে। চোখ শান্ত ভাব ফুটিয়ে বলে, হাজ বাথটবে চুবিয়েছে, অন্যদিন গলা চেপে ধরবো। সব সহ্য করবো, কিন্তু এইসব নিয়ে গলাবাজি করলে তেলে তেলে শেষ করবো। বারান্দা নিস্তব্ধ প্রান্তের ডিভানের গাঢ় আসরে নিক বসে আছে। হাতে ধরা আছে স্বচ্ছ কাচের গ্লাস, যার ভেতরে ঢেউ খেলছিল রক্তিম তরল। একের পর এক চুমুক দিচ্ছে সে, আর প্রতিটি গ্লাস নিঃশেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরের শূন্যতাও যেন আবারও গভীরতর হয়ে উঠছে। রাতের নীরবতার চারিপাশে গাঢ় অন্ধকারে বিস্তৃত। এখানে কেবল দূর আকাশের মৃদু নক্ষত্র জ্যোতি ঝলঝল করছিল নিঃশব্দ সাক্ষীর মতন। সমস্ত পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় নিমজ্জিত হয়ে আছে। চারিদিকের বাতাসে ঠান্ডা নিকের গ্লাসের লাল তরলে প্রতিফলিত হয়ে ঝিলমিল করছিল। প্রতিটি ঠোক গিলে নেবার পর তার চোখের দৃষ্টি হয়ে উঠেছিল আরও শূন্য। গ্লাসের ভিতর অন্ধকার তরলই তার রাগটাকে প্রখর করে, পরক করে। ডিভানের নরম গদি তাকে আরো আরাম দিল। তার মনের অসহনীয় ভার কমাতে পারছিল না। চারিদিকে নিস্তব্ধতা তার কানে বার দুইটা ঝংকার বাক্য তুলছে। সে আমাকে অসম্ভব ভালোবাসে, হ্যাঁ নিজের থেকেও বেশি ভালোবাসি। নিকের চোখ আরো জলজল করে উঠছে। রক্তের নেশা চেপে উঠে মাথায়। কাউকে আঘাত করতে না পারলে ভিতরে অজ্ঞান হয়ে থাকা ব্যক্তিটার লাস্ট রাত হয়ে যেতে পারে। নিক বড় বড় শ্বাস টেনে নিয়ে বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় টর্চার সেলের উদ্দেশ্যে, যেখানে শুরু হবে এক রক্তের ক্ষতবিক্ষত খেলা। টর্চার সেলে সেই অন্ধকারবদ্ধ কক্ষ যেন মৃত্যুর গহ্বর থেকে উঠে আসা কোনো এক অশুভ অভিশাপ। চারিদিকে দেয়াল ঝোলানো লোহার শিকল, মরিচা পড়া হুক পড়ে আছে এক অদৃশ্য বিভীষিকা। বাতাসে ছড়িয়ে আছে ঘামে মিশ্রিত রক্তের গন্ধ, যা শ্বাসকে ভারী করে তুলেছে। এখানে প্রত্যেকটি নিঃশ্বাস মৃত্যু বার্তা বহন করে। চেয়ারে বসে আছে গ্যাংস্টার বস, তার মুখে এক অদ্ভুত নির্লিপ্ততা, কিন্তু সেই নির্লিপ্ততার আড়ালে জমাট বাঁধা হিংস্রতার কালো ছায়া। ধূসর চোখ দুটো অন্ধকারে জলজল করছে, যেন দাউ দাউ করতে জ্বলতে থাকা অগ্নিশিখা। আঙুলের ডগা দিয়ে সে ছুঁয়ে যাচ্ছে পাশের টেবিলে সাজানো লোহার প্লায়ার, ধারালো অস্ত্র। ঠোঁটে ফুটে উঠেছে এক প্রগাঢ় নিষ্ঠুর হাসি, যা নীরব রাতের বুকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। নিস্তব্ধতার শ্বাসরুদ্ধ, তার ভার যেন ঝাঁদের সাথে ঝুলে আছে। বাইরের রাত নিস্তব্ধ, কিন্তু ভেতরে সেই নীরবতা অশুভ আর্তনাদ হয়ে কানে বাজছে। মনে হচ্ছে দেয়ালগুলো পর্যন্ত যন্ত্রণার
ইতিহাস ধরে রেখেছে। প্রতি ইট যেন আর্তনাদ করে অতীতের অসংখ্য ছিন্নভিন্ন যে স্মৃতি নিয়ে গ্যাংস্টার বসের চোখের ভেতর এক ধরনের হিংস্র তৃষ্ণা খেলা করছে। সে যেন শিকারীর মতো অপেক্ষায় কারো আত্মচিৎকার শুনে নিজের নৃশংসতা পূর্ণতা দিতে। তার দৃষ্টি যখন এক মুহূর্তের জন্য ঝলসে ওঠে, মনে হয় সেই দৃষ্টির ভারে অন্ধকার আরও গভীর হয়ে উঠেছে। রাতের নীরবতা এখানে মৃত্যুর পূর্বাভাসের মতন, যেখানে প্রতিটি ক্ষণ ভয়ঙ্কর শীতলতা ধারালো ছুরির মতো বুক চিরে যাচ্ছে। এক কক্ষ শুধু চার দেয়ালের ভেতরের কার স্থান নয়, এটি হলো ভয়, যন্ত্রণা ও মৃত্যুর এক অদৃশ্য মন্দির, যেখানে সময় থেমে আছে, যেখানে মানুষের কান্না আর্তনাদের প্রতিধ্বনি এখনও শোনায়, তার যেখানে গ্যাংস্টার বস নিজেকে প্রতিষ্ঠিত করেছে হিংস্রতার রক্তমাখা হিসেবে। দুজন গার্ড মিলে লোক টেনে হিঁচড়ে গ্যাংস্টার বসের পায়ের সামনে এনে ধাক্কা মেরে ফেলে দেয়। লোকটার মাথা কালো কাপড় দিয়ে ঢাকা, হাত দুইটা পেছনে ঘুরিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। অগ্নির চোখ দুইটা হিংস্রের মতো গর্জে ওঠে, ছোচে খেলে যায় এক পৈশাচিক হাসি। শিকলে বাঁধা লোকটার দিকে ঘাড় কাত করে তাকায়, এরপর টেবিলের উপর রাখা একটা ধারালো ছুরি হাতে তুলে নেয়। নিক ছুরির দিকে তাকিয়ে অধিরাজের উদ্দেশ্যেই বলে, এটা কোন গ্রুপের মাল রে? কোনটা বস? নিক চোখ গরম করে শক্ত করে তাকায় অধিরাজের দিকে। অধিরাজ নিজের জ্ঞানে ফিরে আসতে আমতা আমতা করে বলে, সরি বস, প্রথমে প্রশ্নটা বুঝিনি, তাই রিপিট প্রশ্ন করেছি। এই শাওয়ার মাল মনে হয় ইগরের পার্সোনাল বডিগার্ড। নিক বাঁকা এসে ছুরিটার দিকে তাকায়। মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে যায়, রাগের তীব্রতায় শরীরে উত্তেজনা বেড়ে যায়। বিকৃত এক হিংস্র পশু সমতুল্য হয়ে পড়ে মস্তিষ্ক। ইগরের পার্সোনাল বডিগার্ড শুধু শরীর ঝাঁকাচ্ছে, কালো কাপড়ের ভেতরে কিছু দেখা যাচ্ছে না গেলেও গ্যাংস্টার বসের উপস্থিতি বুঝতে অসুবিধা হয়নি। লোকটার হৃদয় জ্বালা মেটাতে আরও একটা কোপ বসায় ঠিক আগের স্থানে, চামড়া ভেদ করে কণ্ঠনালী কেটে যায়। গ্যাংস্টার বসের মস্তিষ্ক বিকৃত নেশা চেপে বসে। লোকটার শরীর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা, এরপর একটা সুচ দিয়ে ধীরে ধীরে এনির কথা কানে বাজছে। নাবিদের কথা মনে হতে আবারও রক্ত টকবগিয়ে ওঠে এক নির্দয় পশুর মতন। ঘুমন্ত সিংহ জেগে উঠলে যেমন হৃদয়হীন হয়ে ওঠে, নিক জেব্রানো সেই ভয়ানক সিংহেরই কোনো এক বহুরূপী। অজিরাজ চেয়ারে বসে বসে নিকের হিংস্রতা সব দেখছে মূলত, বাট যখন নিক বা আরিশ নিজে করে তখন সে এক জায়গায় বসে দেখে, জাস্ট অপেক্ষা করে কখন আদেশ আসবে টুকরো অংশগুলোকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসার। অজিরাজ নিজের ভাবনার মাঝেই শুনতে পায় নিকের গভীর আওয়াজ, সমুদ্রে ভাসিয়ে দেয় প্রতিটা মাংসপিণ্ডকে, বাকি অস্তিত্বগুলোকে কুকুর দিয়ে খাওয়া। রাত তখন 3টের কাছাকাছি। চারপাশে নিস্তব্ধতার এক অদৃশ্য আবরণ, শুধু দূরে সমুদ্রের গর্জন যেন আকাশ পুড়ে উঠে আসছিল। রিসোর্টের ঘরটি ম্লান আলোয় ডুবেছিল। সময় থেমে গেছে শ্বাসরুদ্ধকর আর অচলভাবে। জীবনের কিনারায় বসে নাজলি দৃষ্টি রেখেছিল খোলা জানালার বাইরে, আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্রদের দিকে তাকে হাহাকার ভরা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। এই নির্জন রাতও তার দুঃখকে বরণ করতে অক্ষম। ঠিক সেই মুহূর্তে পেছনে থেকে ভেসে এলো এক ভাঙাচোরা কণ্ঠস্বর। নাজলি। চমকে উঠে ঘুরে দাঁড়ালো সে। নাবিদ মাথায় হাত দিয়ে কষ্টভরা মুখে উঠে বসার চেষ্টা করছে। তার চোখ লাল, দৃষ্টি ভারী, শরীরে প্রতিটি শিরা যেন অসহায় যন্ত্রণার ভারে নত। নাজলি জানালার কাছে থেকে সরে এসে তার পাশে বসে পড়ে। কাপা হাতে লেবু মিশ্রিত পানির গ্লাস বাড়িয়ে দেয়, কণ্ঠ ভিজে ওঠে উদ্বেগে। খেয়ে নাও, এটা ভালো লাগবে। নাবিদ গ্লাসটা নিজের হাতে নিয়ে ঝকঝক করে শেষ করে ফেলে, যেন ওই কটু স্বাদই তার ভেতরে যন্ত্রণাটাকে কিছুটা নিস্তেজ করবে। নাজলি গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে চেপে ধরা স্বরে প্রশ্ন করে, প্রথমবার তো মদ খেলে না তুমি, আজ এমন বেহাল দশার কারণ কি? নাবিদের চোখ ঝাপসা হয়ে যায়, দৃষ্টি ভারী হয়ে থেমে যায় নাজরির মুখে। এক দীর্ঘশ্বাস টেনে কঞ্চ ভেঙে বলে, কে এনেছে আমাকে এখানে? একটা মেয়ে তোমাকে এখানে দিয়ে গেছে। নাবিদের ফিকুচকে উঠে চোখে জ্বলন্ত প্রশ্নের ছায়া। মেয়ে? নাজরির কণ্ঠে অস্থিরতা জমে হচ্ছে। হ্যাঁ মেয়ে, কিন্তু আগে বলো, আজ নিক জেব্রানের সাথে দেখা করতে গিয়েছিলে, সে কি বলেছে? কিছুক্ষণ চুপ করে থাকে নাবিদ। চোখের পাতা ভারী হয়ে আসে, ছোট কেঁপে উঠছে। পুরুষের চোখের পানি লুকানো নিয়ম, কিন্তু ব্যথার পাহাড়ে সেই নিয়ম ভেঙে যায়। অসহায় কণ্ঠে বলে উঠছে, আমি হেরে গেলাম নাজলি। ভালোবাসার এক অমূল্য পরীক্ষায় আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম। নাজলি অস্থির হয়ে যায়। বুকের ভেতরে কেউ
যেন পাথর চেপে বসায়। এনি হারিয়ে যাওয়ার পর থেকে সাহসের একমাত্র ভরসা ছিল নাবিদ। শৈশব থেকে এনিকে আগলে রেখেছে, তার প্রতিটি হাসি, আনন্দ, প্রতিটি কষ্টে পাশে থেকেছে। নাজলি জানে এনির প্রতি নাবিদের ভালোবাসা কতটা শুদ্ধ, কতটা গভীর। অথচ আজ সেই নাবিদ নিজেকে ভাঙা মানুষ বলে স্বীকার করছে। নাজলির ঠোঁট শুকিয়ে যায়, বুক ভারী হয়ে আসে। সে শুকনো চোখ গিলে কষ্ট ভরা প্রশ্ন ছুড়ে দেয়। কিসের এত হেরে যাওয়া নাবিদ? নাবিদ চোখ বন্ধ করে ফেলে। অন্ধকারের ভেতর থেকে শব্দ আসে, যেন বিষাক্ত তীর ছুঁড়ে দেয়। নিক অ্যানিকে বিয়ে করেছে নাজলি। আমার অ্যানিকে ওই জানোয়ারটা বিয়ে করেছে। শব্দগুলো বজ্রপাতের মতো আঘাত করে নাজলির অন্তরে। তার দুই পা হঠাৎ পিছিয়ে যায়, শরীর কেঁপে উঠছে প্রবল ঝাঁকুনিতে। চারপাশ ঘুরপাক খেতে থাকে, চোখে অন্ধকার নেমে আসে। দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে কোনোভাবে নিজেকে সামলায়, ছোট কাঁপতে থাকে, কঞ্চ ভেঙে বেরিয়ে আসে। না, এটা হতে পারে না। তুমি তুমি কি নিশ্চিত? নাবিদের চোখের কোণে জমে উঠে ব্যথার জলোচ্ছ্বাস। চোয়াল শক্ত করেও আর আটকে রাখতে পারে না, কঞ্চ ভারী হয়ে গড়িয়ে পড়ে। নিক নিজে এসে বলেছে, আর নিক জেবরান মিথ্যা বলে না নাজলি। ওর প্রতিটা কথা মৃত্যুর মতন সত্য। নাজলির চোখ বন্ধ করে পাগলের মতো নিজের চুল আঁকড়ে ধরে। বুক থেকে এক দম বন্ধ আর্তনাদ বেরিয়ে আসে। এটা অসম্ভব। আমি আমার এনিকে চাই, মেরে ফেলবো ওকে, ওই জানোয়ারটাকে। নাবিদ, ফিরিয়ে দাও এনিকে। আমি মানতে পারি না এই বিয়ে। ভুলে যেও না, তোমার সাথে এটি বিয়ের কথা ছিল, গ্যাংস্টারের সাথে নয়। আমি মানি না এই নির্মম সত্য। নাবিদ, কিছু করো। এই বলে নাজলি ভেঙে পড়ে কান্নায়, আর তার বুক থেকে নীরব কান্না গড়িয়ে পড়ে। রাতের নিস্তব্ধতায় যা আকাশকেও যেন বিদীর্ণ করে তুলেছে। নাবিদ নাজলিকে সান্ত্বনা দিয়ে বলে, কান্না করার সময় নয় এখন নাজলি। এখন আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করার সময়। নিক অ্যানিকে বিয়ে করলেও এই বিয়ের কোনো মানে নেই। আমরা এখন সবচেয়ে বড় পদক্ষেপের দিকে এগিয়ে যাব। আর অপেক্ষা করতে পারবো না, অন্যের স্ত্রী রূপে আর সহ্য করব না। নাজলি চোখ তুলে বলে, সবচেয়ে বড় পদক্ষেপ মানে কি করবে তুমি? নাবিদের চোখের মণিতে খেলে যায় এক রহস্যময় পরিকল্পনা। অদরে হাসি ফুটিয়ে বলে, অ্যানিকে নিজ হাতে তুলে নিয়ে আসবো। নিক জেবরানের চোখ ফাঁকি দিয়ে ছলনার আশ্রয় নেব। এরপর অ্যানিকে নিয়ে আসবো সেই ব্ল্যাক ভাইপার মেনশন থেকে। নাজলি অন্তরাত্মা কেঁপে উঠে অবাকতার চরম পর্যায়ে গিয়ে বলে, মাথা ঠিক আছে তোমার? অ্যাক্সিডেন্টের সাথে সাথে কি জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছো? তুমি কার মেনশনে যাওয়ার কথা বলছো আইডিয়া আছে? একটা পোকা ঢুকলেও নিক জেনে যায়, আর সেখানে তুমি প্রবেশ করতে চাইছো। একবার বেঁচে এসেছো নাবিদ, পরের বার প্রাণ হারাতে পারো, তাই এমন ভুল করো না। নাবিদ সামান্য শব্দ করে হেসে বলে, কিন্তু আমি তো নিকের মেনশনে যাব না। তাহলে? অ্যানি নিজে আসবে আমাদের কাছে। আমরা বাইরে অপেক্ষা করব। অ্যানি সবার চোখ ফাঁকি দিয়ে মেনশন পেরিয়ে আমাদের কাছে আসবে। নাজলি নাবিদের কথায় চোয়াল শক্ত করে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি? হাজার হাজার গার্ড বাড়ির চারপাশে, আর এনি সবার চোখের ফাঁকি দিয়ে আসবে। আর ইউ ক্রেজি নাবিদ? নাবিদ নিঃশ্বাস টেনে বলে, দিনের আলোতে চারপাশে অসংখ্য গার্ডের চোখ ফাঁকি দেওয়া না গেলেও রাতের নিস্তব্ধতায় দেওয়া যায় নাজলি। অ্যানির মতন এমন ছোটখাটো মেয়ে যে কোনো উপায়ে আসতে পারবে, কিন্তু তার জন্য প্রয়োজন সাহস। আর অ্যানির সাহস সম্পর্কে তুমি আমি ইতিপূর্বে পরিচিত। অতীত ভুলে যাওনি নিশ্চয়ই। নাজলি আহত সুরে বলল, যদি পালাতে গিয়ে ধরা খেয়ে যায়, তাহলে নিক একদম এনিকে মেরে ফেলবে নাবিদ। ভবিষ্যৎ চিন্তা করলে বর্তমান চলা কষ্টকর হয়ে যাবে নাজলি। আমাদের বর্তমানে একটাই টার্গেট, অ্যানিকে যে কোনো মূল্যে নেকের মেনশন থেকে পালাতে সাহায্য করা। হ্যাঁ, সম্মতি দিলাম তোমার কথাকে, কিন্তু আমরা এদিকে বার্তা কিভাবে পাঠাবো? নাবিদ বাঁকা হেসে বলে। চিঠির মাধ্যমে। নাজলির চোয়াল ঝুলে আসে। মানে? নাবিদ নাজলির অবাকতা বুঝতে পেরে বলে, প্রযুক্তি আজ অনেক এগিয়ে গিয়েছে নাজলি। আমরা অনেকটা দূরে থেকেও কাউকে চিঠি দিতে পারি, আর সেটা কেউ বুঝতেও পারবে না। কিভাবে? সূর্যোদয় হলেই দেখতে পাবে। এখন আপাতত এইটা নিয়ে আরো গভীরভাবে ভাবো। এইবার অ্যানিকে নিয়ে আসতেই কেউ আটকাতে পারবে না, স্বয়ং গ্যাংস্টার বস নিক জেবরানো না। অ্যানির যাতে কোনোরূপ ক্ষতি না করতে পারে, তাই শান্তির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর এইটা হবে না। তুমি যদি উন্মাদ হও, তাহলে আমিও এক প্রেমিক পুরুষ, আর নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য
সর্বোচ্চ বর্বর কাজ আমি করতে পারি নিক জিব্রান। সকালের আবহাওয়াটা যেন প্রকৃতির নিজস্ব এক মহাকাব্যিক রূপমালা, যেখানে প্রতিটি কণা, প্রতিটি শ্বাস, প্রতিটি দিগন্ত জুড়ে অদ্ভুত এক শুদ্ধতা ছড়িয়ে থাকে। আকাশে প্রভাতী আভা স্বচ্ছ কাচের মতন স্বাচ্ছন্দ্য, তবুও তার ভেতরে মিশে থাকে গভীর এক অপার্থিব শান্তি, যা মানব হৃদয়ের অতল গহ্বরেও আলোড়ন জাগায়। নির্মল বাতাসের প্রতিটি ছাপটা যেন সুপ্ত চেতনাকে জাগ্রত করে অদৃশ্য স্পর্শে। মনে হয় যেন স্বর্গীয় শ্বাস প্রশ্বাস, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড স্নিগ্ধ হয়ে উঠেছে। গাছের পাতা লেগে থাকা শিশির বিন্দুগুলো এমন নিখুঁত নৈপুণ্যে ঝলমল করে যে মনে হয় রজ্জুকণা যেন হীরকের অন্তলোক থেকে ভেসে এসে সেখানে আশ্রয় নিয়েছে। দূরে দাঁড়িয়ে থাকা মহিরুহের ছায়া ভেদ করে পাখিদের কুঞ্জন প্রতিধ্বনি হয়, যা নীরবতার বুকে সূক্ষ্ম অথচ গভীর সঙ্গীতের মতো ভেসে বেড়ায়। এই সময়টা যেন এক সুখ সৃষ্টির পুনর্জন্ম, যেখানে মানুষ, প্রকৃতি ও সময় একত্রে মিলিত হয়, চিরন্তনতার স্বাক্ষর বহন করে। কালো পর্দাগুলি উড়াউড়ি করছে এনি ঘুমের মধ্যে এক পাশ থেকে অপর পাশে ফিরত যাবে এমন সময় ওর লম্বা চুলে টান পড়ে। সাথে সাথেই ব্যথায় চোখ মেলে তাকায় সে। ব্যথায় মুখ দিয়ে মৃদু চিৎকার বেরিয়ে আসে। চুলের ব্যথা কমানোর জন্য উঠে বসার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে একটা পাহাড় তার শরীরের উপর রাখা হয়েছে। সামান্য তিল পরিমাণ নড়ার ক্ষমতাও তার নেই। এনি বিরক্ত নিয়ে ভালোভাবে তাকাতে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নিজের শরীরের উপর নিকের শরীরের ভর অনুভব করতেই রাগের চোয়াল শক্ত করে ফেলে। নিক এনিকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। এনি নিকের বাঁধন থেকে বেরিয়ে আসার জন্য ছটফট শুরু করে দেয়। ঘুমন্ত নিককে দেখে এনি তাচ্ছিল্য হাসে। দেখে মনে হচ্ছে কোনো নিষ্পাপ বাচ্চা, কিন্তু এইটা জালেমের সর্দার। এনি বিরক্তির শ্বাস ছেড়ে নিকের ঘাড় পর্যন্ত চুলগুলোতে ধরে সর্বশক্তি দিয়ে টেনে ধরে। নিজের চুলে টান অনুভব হতে নিক কপাল কুঁচকে তাকায় এনির দিকে। নিককে তাকাতে দেখে এনি ঠোঁট ভিজিয়ে বলে, উঠুন আমার উপর থেকে। নিক ভ্রু কুঁচকে নিজের অবস্থান পরখ করে। শান্তির ঘুমটা নষ্ট করার জন্য মাথায় রাগ চেপে বসে। এনির দু হাত চেপে ধরে, চোয়াল শক্ত করে বলে, জাগালি কেন আমায়? দেখতে পাসনি ঘুমাচ্ছিলাম? এনি হাত ছুটানোর জন্য ব্যর্থ চেষ্টা করে বলে, বিছানায় কি জায়গার অভাব পড়েছে? আপনার মতো 400 কেজির বস্তু যদি আমার মতো 40 কেজির উপর রাখা হয়, বাঁচবো মনে করেন আপনি? নিক এনির উপর থেকে উঠতে উঠতে তিরিক্ষি মেজাজে বলে। বাঁচতে কি বলেছে? মরে যা। এনি ছলছল চোখে বলে, আপনি নিজেই তো দিচ্ছেন না। ইচ্ছে তো করে নিজে মরার আগে আপনাকে মেরে রক্তাক্ত করে দিতে। নিক চোখ রাঙানি দেয়, দাঁত কটমট করে বলে, সাহস বেশি হয়ে যাচ্ছে না? এত মার কেউ মুখ বন্ধ হয় না তোর? এসব ফাকিং সাহস দেখে নিজের বিপদ কেন টেনে আনিস বারবার? If he strike you, then again you will lose consciousness. Motherfuck. এনি সামান্য চুপ থেকে তাচ্ছিল হেসে বলে, ইংরেজি গালি দিতে ভালোই পারদর্শী, আবার বাংলা গালি শুনলে টিকতে পারবেন তো? নিক শুকনা চায়, ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, তোমার বাংলা গালিগুলো একটু শুনি বেবি গার্ল, দেখি টিকতে পারি কিনা। চুপ থাক। নিক এনির দিকে আর চোখে তাকায়। নিক এটার অর্থ বুঝতে পারেনি ভেবে বাঁকা হাসে। নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে, এর অর্থ? এনি নিঃশ্বাস টেনে বলে, এর অর্থ হলো পবিত্রতা। পৃথিবীর সবচেয়ে ভালো ব্যক্তিদের এই গালিটা দেওয়া হয়, বাট আমি আপনাকে দিয়েছি ভালোবেসে। নিক সামান্য শব্দ করে হেসে ওঠে। নিকের হাসি দেখে এনি কপাল কুঁচকে তাকায়। নিক এনির কাছে এসে গাল চেপে ধরে বলে, ভালোবাসা? ও, এ ফাকিং টার্ক ক্যান্সেল। তবে এই শব্দের অর্থ আমি জেনে নেব, চিন্তা করো না। মিথ্যে বলাটা তোমার মতো মেয়ের মুখে শোভা পায় না। এনি ঘৃণায় মুখ ফিরিয়ে ফেলে। নিক তীক্ষ্ণ নজর দিয়ে এনিকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়েও দাঁড়িয়ে যায় এনির প্রশ্নে। কতদিন আটকে রাখবেন আমাকে এই শিকল দিয়ে? জাহান্নামেও শাস্তি পূরণ হওয়ার পর জান্নাত দান করা হবে। আপনার নরক থেকে সেই জান্নাত আমি কবে পাবো নিক জেবরান? নিক ঘাড় ঘুরিয়ে তাকায় এনির দিকে। এনি ভেজা চোখে তাকিয়ে আছে নিকের দিকে। নিক গলার খাদ নামিয়ে গভীর স্বরে হয়ে বলে, আমার পুরোটাই তো জাহান্নাম। এখন তোমাকে আমি জান্নাত দান করবো কোত্থেকে বেবি গার্ল? এনি নিশ্চুপ হয়ে যায়। পুরো শরীর ব্যথা টনটন করছে। শরীরে অসংখ্য কালচেটে দাগ পড়ে গিয়েছে।
নির্মম আঘাতের কারণে জানা নেই এই কালচিটের দাগ আরও কত পড়বে এই কোমল শরীরে। হাত পা চারপাশে মেলে দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে মেহের। বালিশের পাশে নিকের ছবি, নিকের একটা টি শার্ট। আরিশ অনেকদিন পর বোনের সাথে দেখা করতে এসেছে। মেহেরের খোঁজ তার রুমে গিয়ে ঢুকে মেহেরকে ঘুমাতে দেখে গালে হালকা স্পর্শ করে বলে, মেহু ওঠ। আরিশের গলা বারবার কানে যেতেই মেহের তড়িৎ গতিতে তাকায়। ঝাপসা চোখে আরিশকে দেখতে পেয়ে ওদের হাসি ফুচে উঠছে। দ্রুত শোয়া থেকে উঠে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? আরিশ বোনের মাথায় হাত রেখে মুচকি হেসে বলে, পড়াশোনার কি অবস্থা? তানভি আপু আমাকে সাহায্য করে ভাইয়া, পড়াশোনা খারাপ হওয়ার চান্সই নেই। আরিশ শেষে কিছু বলতে যাবে তার আগেই চোখ আটকে যায় নিকের ছবিতে। পাশে টি শার্টটাও চিনতে তার অসুবিধা হয়নি। নিক একবার জ্বরে আক্রান্ত ছিল, তখন মেহের পুরো শরীর মুছে দেয়। এই সুযোগে সেখান থেকে টি শার্টটাও নেওয়া। আরিশ গম্ভীর হয়ে বলে, নিককে কাছে নিয়ে ঘুমাস কেন? আর এই আর্ট কে করেছে? মেহের লজ্জায় মাথা নিচু করে ফেলে, এরপর মিনমিন সুরে বলে, আমি আর্ট করছিলাম ভাইয়া, এটা অনেক আগে। আরও একটা ছবি আর্ট করছি, এটা কোনো এক বিশেষ দিনে নিক ভাইয়াকে উপহার দেব। আরিশ চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, পাগলামো বন্ধ কর মেহের। পাগলামো কোথায় করছি ভাইয়া? নিককে নিজের করে চাওয়াটা এক প্রকার পাগলামো। নিক আর তুই আলাদা মেরুর, বোঝার চেষ্টা কর আমার কথা। মেহের হালকা হাসি দিয়ে বলে, তুমিও তো আমার থেকে আলাদা ভাইয়া, আমি আর তুমিও তো আলাদা মেরুর, তাহলে আমরা ভাই বোন হলাম কিভাবে? ক্রিমিনাল লিডারের আরিশের একমাত্র বোন আমি। সত্যিকার অর্থে তোমার রক্ত যদি আমার শরীরে থাকে, তাহলে গ্যাংস্টার বস নিক জেভরানকে সামলানোর ক্ষমতাও আমার আছে। ভালোবাসা দিয়ে সব করা যায় ভাইয়া। সব ভালোবাসা মধুর হয় না, কিছু ভালোবাসা শিখতে হয়। আর এইসব জিনিস থেকে বেরিয়ে আয়। ভালোবাসা কি পাপ ভাইয়া? পাপ নয়, বাট ভুল মানুষকে ভালোবাসা পাপ। তুই নিককে কোনোদিন পাবি না, আর তার গ্যারান্টি আমি তোকে দিচ্ছি। তাহলে আমার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করো। আর চমকে তাকায় মেহেরের দিকে। মেহের, মেহেরের চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে। অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে নিচের ঠোঁট কামড়ে বলে, নিক যদি আমার না হয়, এই ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমার জন্য কাফনের ব্যবস্থা করে রেখো ভাইয়া। ও আমার ভালোবাসা নয়, নিক জেভরান আমার জীবন ভাইয়া। শিশু মন থেকে যাকে নিজের মন প্রাণ দিয়ে এসেছে, কিশোরী মনে ওকে কাছে পাওয়ার এক তীব্র বাসনা জেগে উঠেছে। হ্যাঁ, নিক জেভরান ভয়ানক। উনি মেয়ে, জাত, ধর্ম কিছু মানে না। এক প্রকার বর্বর জীবন ওনার, কিন্তু এরপরেও ভালোবাসি। নিজের ভাইকে যদি ভাই স্বীকার করতে পারি, তাহলে ওনাকে ভালো কেন বাসতে পারবো না? আরিশ হতাশা নিঃশ্বাস ফেলে ঘন ঘন মেহেরের দিকে তাকিয়ে বলে, আর যদি নিক অন্য কাউকে বিয়ে করে ফেলে? মেয়ের আতকে উঠছে, যেন থমকে যায় তার চারিপাশের পরিস্থিতি। বিছানার চাদর খামচে ধরে ফুপিয়ে উঠছে। এমন কথা আর কোনোদিন বলো না ভাইয়া, আমি সহ্য করতে পারি না। যদি কোনোদিন মনে হয় নিক জেভরান কোনোদিনই আমার হবে না, সেদিন তুমি তোমার মেহেরকে হারিয়ে ফেলবে ভাইয়া। কাউকে অভিযোগ করব না, নিজ দায়িত্বে সরে যাব নিষ্ঠুর পৃথিবী থেকে। যাকে ভালোবাসি তার সাথে অন্য নারীর ছায়া দেখার ক্ষমতা আমার নেই। আরিশ আচমকা মেহেরকে নিজের সাথে জাপড়ে ধরে। মেয়ের সামান্য শব্দ করে কেঁদে উঠছে। আরিশ ক্ষণ ক্ষণ নিঃশ্বাস টানছে। মেয়ের ভালোবাসা নামক আসক্তির হিসেব মিলাতে পারছে না সে। যদি কখনো এনি কথা জানতে পারে, তখন আরিশের আত্মা কেঁপে উঠছে। কি হবে চারিদিকে ভালোবাসার এই সমাপ্তি? কার জীবনে কোথায় গিয়ে পৌঁছাবে? অধিরাজ দাদামশাইয়ের সাথে কথা বলছে। মূলত সে এখানে আরিশের সাথে এসেছে। নিক বর্তমানে তার গ্লাস মিনারের কোনো এক কাজে গিয়েছে, আর সেখানে খুব গোপন কক্ষে। রাত ছাড়া আজ আর বের হবে না। দাদামশাই অধিরাজের দিকে তাকিয়ে বলে, মেয়েটা এখন কি অবস্থায় আছে? অধিরাজ ঠোঁট কামড়ে বলে, বিয়ের দিন দেখার পর আর দেখতে পারিনি। তাকে একটা বদ্ধ রুমে বন্দি করে রাখা হয়েছে। চারদিকে সিসি ক্যামেরা, গার্ড, নজরবন্দি। একটা পাখি ঢোকারও সাহস নেই। দাদামশাই গভীর নিঃশ্বাস ফেলে বলে, এইভাবে আটকে রাখার কারণ খুঁজে পাচ্ছি না। যদি শারীরিক বাসনার জন্য হতো তাহলে হয়তো মানা যেত, কিন্তু তোদের কথা অনুযায়ী নিক এখনো মেয়েটার সাথে কিছু করেনি। কিন্তু আমার প্রশ্ন হলো, মেয়েটার সাথে কিছু করেনি বুঝলি কিভাবে? অধিরাজ অধরে হাসি ফুটিয়ে বলে,
এর থাবায় পড়লে সে কি আর সুস্থ থাকবে দাদামশাই? কোনো ডাক্তার আনা হলে তো আমি জানতাম, বাট কোনো ডক্টরও আসেনি। সেই থেকেই সন্দেহ বস অ্যানির সাথে তেমন কিছু করেনি। দাদামশাই চিন্তিত হয়ে বলে, এর মধ্যে প্রচুর রহস্য। অধিরাজ, নিকের হুট করে নিলাম কেন্দ্র থেকে এত কোটি টাকার বিনিময়ে ক্রয় করা, 18 জন গ্যাংস্টারকে নিজের শত্রুকে পরিণত করা, মেয়েটাকে এত গার্ডের মধ্যে রাখা, সব কিছুর মধ্যে এক ধরনের রহস্য আছে। রহস্য চাই যাক, কোনোভাবে যদি মেয়েটার সাথে প্রেম হয়ে যায় তাহলেই হবে। দাদামশাই কপাল কুঁচকে তাকায়। অজিরাজ আমতা আমতা করে বলে, এইভাবে তাকানোর কি আছে দাদামশাই? হয়ে গেলে সমস্যা কোথায়? অ্যানি এখন বসের বউ, বাট একটাই সমস্যা, বস হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর, আর অ্যানি বসকে এতটাই ঘৃণা করে যে বসের উপস্থিতি অনুভব করলে মুখ ঘুরিয়ে ফেলে। শুধু দাদামশাই সামান্য হেসে বলে, এত জটিলতার ভিতরে ভালোবাসার কথা বলছিস? এটা প্রচুর সাহসী, একদিন দেখা করতে হবে। সাহসী নয়, অপরূপ সুন্দরী দাদামশাই। একবার তাকালে তুমি চোখ ফেরাতে পারবে না, বাট এখন আমি জানি না কি অবস্থায় আছে সে। সৌন্দর্য আর কোমলতার জন্য মেয়েটার জীবন আজ নরকে পরিণত হয়েছে। তবে তোদের সাবধানতা একটাই, এখন প্রতিটা মাফিয়া চুপ থেকে চাল চালছে নিককে হারানোর। তারা যে কোনো সময় হামলে পড়বে, ভবিষ্যতে প্রচুর সতর্ক থাকতে হবে তোদের। কাল রাতে ইগর আর কায়াত এসেছিল আমার কাছে, অনেক হিংস্র হাইনার মতো হয়ে আছে। অধিরাজ বাঁকা হেসে বলে, ওরা চুপ, তাই আমরাও চুপ। ওরা জাগ্রত হলে আমরাও ভালোবাসার কমতি রাখবো না দাদামশাই। একটু অপেক্ষা কর, আমি কিছু একটা নিয়ে আসছি, আমাদের সময়কার মাফিয়া ম্যাপ। অধিরাজও সম্মতি জানায়। দাদামশাই উঠে যায়। দাদামশাই চলে যেতেই একটা মেয়েলি কঞ্চে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। হাই জাম্বুবান। অধিরাজ সামনে তাকিয়ে তানভিকে আসতে দেখে নিঃশ্বাস ছাড়ে। তানভি কাছে এসে মিষ্টি হেসে বলে, কেমন আছো জাম্বুবান? জানো অনেক মিস করেছিলাম তোমাকে। যাক, অবশেষে দেখা পেলাম। অধিরাজ ভ্রুখানা কিঞ্চিত কুঁচকে বলে, তোমাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা না করলে আর কার জন্য করব? আচ্ছা বাদ দাও, মিস করনি তুমি আমাকে? একদম নয়। কেন মিস করনি? কারণ মিস করার কোনো কারণ নেই। হ্যাঁ রাইট, মিস তো তাদের করে যারা অনেক দূরে থাকে, বাট আমি তো সব সময় তোমার বুকে থাকি, তাই না? অধিরাজ চোয়াল শক্ত করে তাকায় তানভির দিকে। তানভি অধিরাজের চোখে দেখে ভয় পেলেও সাহস জুগিয়ে বলে, চলো বিয়ে করে ফেলি, এরপর সংসার করে একটা ক্রিকেট টিম গঠন করে ফেলবো। আইডিয়াটা খুব সুন্দর, তাই না? অধিরাজ নিজের ধৈর্যের খেই হারায়। চোখ দুইটা জ্বলে উঠে রাগে। আচমকা এনির তানভীর হাত শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, এত ইগনোর করার পরও পিছনে কেন পড়ে আছিস এইভাবে? বেশি বাড়াবাড়ি করলে শরীরটাকে কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। রক্ত দেখলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে স্বপ্ন দেখছে আমাকে বিয়ে করে ক্রিকেট টিম বানাবে। পরের বার আর এইসব কথা বললে মাথাটা কেটে 2 ভাগ করে ফেলবো। অধিরাজের স্পর্শ করা জায়গা এতটা ব্যথা পাচ্ছিল যে চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করে। সেই কান্না মিশ্রিত চোখে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আমাকে আপনার কাছে এক ধরনের ছেঁচড়া মনে হয়, তাই না জাম্বুবান? অধিরাজ ছোট ছোট চোখে তাকায়। তানভি শব্দ করে হেসে বলে, তবে ছেঁচড়া ভাবলেও সমস্যা নেই, আপনার কাছে আমি 1000 বার ছেঁচড়া হতে রাজি আছি। বিশ্বাস করুন, আপনি যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমি কোনো দিনও আপনার পিছু নিতাম না। আপনি আমাকে ভালোবাসেন, বাট স্বীকার করতে চান না। আপনার প্রফেশনের কারণে আমাকে কাছে ঘেঁষতে দেন না, যাতে আমার কোনো ক্ষতি না হয়। আমাকে অবহেলা করেন, বাট আপনার চোখে রাগের আড়ালেও আমার জন্য ভালোবাসা দেখতে পাই। অধিরাজ তানভীর হাত ছিটকে সরিয়ে দিয়ে বলে, অতিরিক্ত ভাবা বোকামি। আমার লাইফে ভালোবাসার স্থান নেই। প্রতিনিয়ত দেহ টুকরো টুকরো করি আমি, রক্ত দিয়ে গোসল করি। তাই আমার থেকে ভালোবাসা আদায় করা বোকামি। পরের বার কাছে আসতে দেখলে বস্তার মধ্যে বন্দি করে সোজা সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। অধিরাজ কথাটা বলে আর দেরি করেনি। রাগে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। আরিশের দাদা মশাই আসার অপেক্ষা করেনি। তানভি অধিরাজের যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর নিজের হাতের দিকে তাকায়। হাতে আঙুলের ছাপ বসে গেছে। তানভি মুচকি এসে সেখানে চুমু খেয়ে বলে, আপনার চোখের উপর থেকে রাগের পর্দা সরিয়ে ভালোবাসার পর্দাটা উন্মুক্ত করবই। আমাকে ভালোবাসেন সেটা স্বীকার করতে বাধ্য আপনি, মিস্টার জাম্বুবান।
রাতের নিঃসতি নিস্তব্ধতা এমন এক গভীর অথচ অনিয়নের প্রবচক, যেখানে ধ্বনির অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যায় আর প্রতিটি সত্তা এক অদৃশ্য জড়তার আচ্ছাদনে নিমজ্জিত হয়। আকাশ তার অমলিন অন্ধকারে সমগ্র বিশ্বকে গ্রাস করে রাখে, যেন অন্তত শূন্যতার এক সুগভীর গহ্বর থেকে নিস্তব্ধতার অবনীয় প্রতিধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাতাসের অদৃশ্য স্পন্দন এখানে স্থির হয়ে থাকে, ফলে প্রকৃতির ক্ষুদ্রতম আন্দোলন পর্যন্ত থমকে গিয়ে এক অচল চিত্রকল্পে পরিণত হয়। দূরে ছায়ার ভেতরে থেকে ভেসে আসা আলো নিস্তব্ধতার কঠোর শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে, যেন সময় নিজেও অনন্ত বিস্তৃতির কোলে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে নিস্তব্ধতার আর অন্ধকার মিলেমিশে এমন এক গূঢ় আবহ সৃষ্টি করে যা মানব চেতনার গভীরতম স্তর পর্যন্ত কাঁপিয়ে দিয়ে শূন্যতার কাছে নতি স্বীকার করে বাধ্য করে। ব্ল্যাক ভাইপার মেনশনের চারিদিকে হাজারো গার্ডদের আনাগোনা, কালো রঙের গ্লাস দিয়ে মোড়ানো বহু বিলাসবহুল মেনশনটা অন্ধকারে ছিকছিক করছে। আর সেখানে কোনো এক বেলকনির কাছে দাঁড়িয়ে আছে এনি। চারিপাশে চোখ বুলিয়ে বড় করে নিঃশ্বাস টানে। এনি নিজের বেলকনি ছেড়ে অন্য আরেক বেলকনিতে চলে যায়। কলিজা ধরফর করছে, পালানোর জন্য তার হৃদয় ছটফট করছে। চিত্রা মাসির থেকে শুনেছে আজ নিক জেব্রান আসবে না। এনির ভেতরে পালানোর সাহস সঞ্চয় হয়। আজকে রাতের মতন এমন রাত হয়তো সে আর পাবে না। এমন আর সুযোগ হাতছাড়া করার মতো বোকা সে নয়। এনি রেলিং ধরে সামনে উকি দেয়। এখানে থেকে বাইরের অংশ স্পষ্টই দেখা যায়। গেটের সামনে দুজন বিশাল দেহির ব্যক্তিকে দেখে কপাল কুঁচকে ফেলে। এদের সীমানা অতিক্রম করে যাওয়া অসম্ভব। মুহূর্তে এনির অধরে রসমে হাসি ফুটে ওঠে। কোনো রকম অপেক্ষা না করে নিজের কাবার্ড খোলে। কাবার্ড থেকে অনেক খুঁজির পর একটা শর্ট ড্রেস বের করে। ড্রেসটা হাতে নিয়ে বাঁকা হেসে লাইট অফ করে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যে ড্রেস চেঞ্জ করে লাইট অন করে। ড্রেসটা হাঁটু পর্যন্ত, ফলে এনির ফর্সা পা দুটো উন্মুক্ত। এনি নিজের চুলগুলো ছেড়ে দেয়, লম্বা চুলগুলো হাঁটু অবধি এসে ঠেকে। এনি রহস্যময় হাসিতে পুনরায় রেলিংয়ের কাছে চলে যায়। পেছনের বারান্দায় সিঁড়ি দিয়ে একদম নিঃশব্দে বেরিয়ে যায়। পায়ে কোনো রকম জুতাও পরিধান করেনি শব্দ হবে বলে। এনি মুখ চেপে ধরে, অন্ধকার জায়গাগুলো দিয়ে এগিয়ে যেতে থাকে। নিশুতি এই রাতে এমন ভয়ানক পদক্ষেপে এনির আত্মা পর্যন্ত কাঁপছে, হাঁটু কাঁপছে তার। তবুও নিজের সাহসিকতায় সে অটল। অন্ধকার পথ ধরে একদম গেটের সামনে চলে আসে। দুইজন গার্ড কারোরই উপস্থিতি টের পেয়ে বন্দুক তাক করে গর্জে ওঠে। কে ওখানে? এনি কেঁপে ওঠে লোক দুইটার গর্জনে, কিন্তু নিজের সাহসটাকে প্রাধান্য দিয়ে মুচকি এসে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। গার্ড দুটি এনিকে দেখে বন্দুক নামিয়ে নেয়, এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ নড়ালেই মেয়েটা হারিয়ে যাবে। চাঁদের আলোতে চিকচিক করছে এনির ধবধবে ফর্সা শরীর। নীল চোখের গভীরতায় হারিয়ে যায় নিষ্ঠুর দুই গার্ড। এনি লাজুক হেসে বলে, একজন গার্ডের বুকে হাত রেখে এরপর আরেকজন গার্ডের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেয়। লোক দুইটা মোহিত হয়ে যায়, তাকিয়ে আছে এনির দিকে। এনি ঠোঁচ কামড়ে হেসে তাদের সামনে দিয়ে কোমর নাচাতে বেরিয়ে যায়। রাতের অন্ধকারের সাথে মিলিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এনি চলে যেতেই গার্ড দুইটা নিজের জ্ঞানে আসে। একজন হেসে বলে, আজকাল রাতের বেলাও স্বপ্নে পরীরা এসে লোভ দেখায়। আরেকজন মলিন মুখে বলে, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, ভেবেই কষ্ট লাগছে। এত অপরূপ পরী কখনো দেখিনি। মনে হচ্ছে এটাই স্বপ্ন নয়, বাস্তব। আমার বুকে স্পর্শ করছে ওর নরম হাত দিয়ে। আমার দিকে তাকিয়ে চুমু দিয়েছিল। উফ, কলিজাটা বেরিয়ে যাচ্ছিল একদম। হঠাৎ একজনের গার্ডের মস্তিষ্ক নড়ে ওঠে। আচমকাই কপাল কুঁচকে বলে, তুই আর আমি একই স্বপ্ন একসাথে দেখলাম কিভাবে? এটা স্বপ্ন নয়, বাস্তব ছিল। লোকটা তড়িৎ গতিতে তাকায়, কণ্ঠ কেঁপে উঠে অসম্ভবভাবে। গলা শুকিয়ে আসে এক মুহূর্তের জন্য। দুইজনের হাঁটু কাঁপছে। কোনো রকম অস্পষ্ট ভাষায় বলে, বস, যে মেয়েটাকে কিনে এনেছিল সেই মেয়েটা নয়তো? এরকম নীল চোখের গভীরতা, হাঁটু পর্যন্ত ঢেউ খেলানো চুল, ধবধবে ফর্সা গায়ের রং, মুখের কমলতা এতটাই গভীর যে কেউ নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য। বর্ণনা তো এমনই শুনছিলাম। লোক দুইটা পাগলের মতো শ্বাস নিতে থাকে। এত বড় ভুল তারা কিভাবে করতে পারলো? তাদের জঘন্য মৃত্যু থেকে কেউ আটকাতে পারবে না।
গভীর রজনীর অন্তহীন অন্ধকারে যখন নিঃশব্দ নীরবতা সমগ্র পরিবেশকে আবৃত করেছে, কেবলমাত্র দূর থেকে ভেসে আসা হুতুম প্যাঁচার কর্কশ ডাক যেন শূন্যতাকে বিদীর্ণ করেছে। এই নিস্তব্ধতার মর্মান্তিক স্তর ভেদ করে এনি মৃত্যু ভয়ে উন্মত্ত দৌড়ে রত, খালি পায়ে বিরামহীনভাবে দৌড়াচ্ছে। শরীর কাঁপছে তার অসম্ভবভাবে। তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছে, কিন্তু থামার নাম নেই। তার মস্তিষ্কে প্রতিটি স্নায়ু যেন একটি সংকেত দিচ্ছে। বাঁচতে হলে পালাতে হবে, আর পালাতে হলে গন্তব্য অজানা হলেও অগ্রসর হতে হবে।